হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ নির্মল। আমার সাথে আমার একটা আড্ডায় তোমাদের সবাইকে স্বাগত। আজকেও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করব। বিইং এ সিকেডি পেশেন্ট, আমরা প্রত্যেকেই জানি একজন পারফেক্ট ম্যাচিং ডোনার পাওয়াটা কতটা বেশি গুরুত্বপূর্ণ। আমি যখন ডায়ালিসিস পিরিয়ডে ছিলাম, আমিও কিন্তু এই ফেজটার মধ্যে দিয়ে গেছিলাম। আর অ্যাট দ্যাট টাইম আমি এই ট্রান্সপ্লান্ট আর ডোনার রিলেটেড যে কিছু ইনফরমেশন আমি গ্যাদার করেছিলাম, সেগুলি আজ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা শুরু করি। সো এবার আসি, কত ধরনের ট্রান্সপ্লান্ট হয়ে থাকে। অ্যাকচুয়ালি 5 ধরনের ট্রান্সপ্লান্ট হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে রিলেটেড কিডনি ট্রান্সপ্লান্ট, 2 নম্বর হচ্ছে নন রিলেটেড কিডনি ট্রান্সপ্লান্ট, 3 নম্বর হচ্ছে যে এবিও ইনকম্প্যাটেবল কিডনি ট্রান্সপ্লান্ট, 4 নম্বর হচ্ছে ক্রস কিডনি ট্রান্সপ্লান্ট, আর 5 নম্বরে হচ্ছে ক্যাডাভার কিডনি ট্রান্সপ্লান্ট। এবার আমি এই কিডনি ট্রান্সপ্লান্টগুলো কি এক এক করে বলবো, এগুলো অ্যাকচুয়ালি কী আর এগুলোর ক্ষেত্রে ডোনার আমরা কীভাবে পেতে পারি, এই সংক্রান্ত বিষয় এবার আমি তোমাদেরকে বলবো। সো প্রথমেই আসি রিলেটেড কিডনি ট্রান্সপ্লান্ট। এটা কি? এটা হচ্ছে যে পেশেন্টের ব্লাড রিলেশনের মধ্যে থেকে কেউ যদি কিডনি ডোনেট করে, তখন তাকে বলা হয় এই ব্লাড রিলেটেড কিডনি ট্রান্সপ্লান্ট বা রিলেটেড কিডনি ট্রান্সপ্লান্ট। অর্থাৎ যে পেশেন্ট, তার যদি বাবা মা ভাই বোন কাকু জেঠু কিংবা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থেকে কেউ, তো এরা যখন কিডনি ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে ডোনেট করে, তখন সেটাকে বলা হয় রিলেটেড কিডনি ট্রান্সপ্লান্ট। অ্যাকচুয়ালি এটাই সব থেকে বেশি হয়ে থাকে, এই ট্রান্সপ্লান্টটাই। তো আমার ক্ষেত্রে যেমন আমার প্রথমে বাবা মায়ের সাথে ট্রাই করা হয়েছিল, বাবার তো সুগার ছিল, বাবা রিজেক্ট হয়ে গেছিলো, পরে মায়ের সাথে ট্রাই করা হয়েছিল। তো এইটুকুই হচ্ছে রিলেটেড কিডনি ট্রান্সপ্লান্ট বলা হয়। অর্থাৎ যখন যিনি পেশেন্ট, তার সাথে রক্তের সম্পর্ক আছে এমন কোনো ব্যক্তি যখন কিডনি ডোনেট করেন, তখন তাকে বলা হয় রিলেটেড কিডনি ট্রান্সপ্লান্ট। এক্ষেত্রে ডোনার পাওয়া মানে কি, নিজের বাড়িরই সব লোকজন, তো এই ক্ষেত্রে তো ডোনার পেতে কোনো অসুবিধাই হয় না যদি কোনো প্রবলেম না থাকে সেক্ষেত্রে। সো এটা গেল প্রথম ট্রান্সপ্লান্ট, রিলেটেড কিডনি ট্রান্সপ্লান্ট। সো এবার আসি নন রিলেটেড কিডনি ট্রান্সপ্লান্টে। এই নন রিলেটেড কিডনি ট্রান্সপ্লান্টটা কি? অর্থাৎ ডোনারের সাথে রিসিপিয়েন্টের কোনো রকম রক্তের সম্পর্ক থাকবে না। এই যে কিডনি ট্রান্সপ্লান্ট, এটাকে বলা হয়, যিনি ডোনার তিনি হিউম্যানিটির দিক দিয়ে অর্থাৎ মানবিকতার খাতিরে এই কিডনিটা ডোনেট করছেন। তো এক্ষেত্রে প্রথমে কি আসে, এক্ষেত্রে প্রথমেই যারা আসে সেটা হচ্ছে যে যিনি পেশেন্ট, তার যে রিলেটিভরা আছে। কারণ আমাদের অনেক রিলেটিভ আছে যাদের সাথে আমাদের কিন্তু রক্তের সম্পর্ক নেই। তো অবভিয়াসলি আমরা যদি কোনো বিপদে পড়ি, অবশ্যই আমাদের যারা আত্মীয় স্বজন তারাই তো আগে এগিয়ে আসবে। যদিও অ্যাকচুয়াল ফিল্ডে এটার উল্টোটাই বেশি হয়। আমিও মানে কি বলবো, এমনও খবর ওখানে শুনেছি বা দেখেছি যেখানে মানে এই রোগটা হওয়ার পর স্বামী স্ত্রীকে ছেড়ে চলে গেছে, স্ত্রী স্বামীকে ছেড়ে চলে গেছে, এরকম অনেক ঘটনা ঘটেছে আর কি। খারাপ লাগে যেগুলো দেখলে। বাট স্টিল এখনো অনেকজনই আছে যারা হেল্প করে, অনেকজনই আছে যারা এগিয়ে আসে। তো এই নন রিলেটেড কিডনি ট্রান্সপ্লান্টে প্রথমেই যারা আসে তারা হচ্ছে যে পেশেন্টের রিলেটিভ, যারা যারা হচ্ছে ব্লাড রিলেশন না তারা। তো সেক্ষেত্রে তারা কিন্তু এসে ডোনেট করতে পারে, সেক্ষেত্রে এটাকে কিন্তু নন রিলেটেড কিডনি ট্রান্সপ্লান্টে বলা হয়। এবার ধরুন আপনার ফ্যামিলির কেউ ব্লাড রিলেশনের মধ্যে কাউকে পেলেন না, অথবা রিলেটিভের মধ্যেও কাউকে পেলেন না, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে একটা কিছু অপশনস থাকে আমাদের হাতে। যেমন হচ্ছে যে উই ক্যান ইউজ দ্য সোশ্যাল মিডিয়া। আমরা সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করতে পারি। আমরা জানি এখন সোশ্যাল মিডিয়াতে কোনো খবর ভাইরাল হতে 1 সেকেন্ড 2 সেকেন্ড সময় লাগে, কোনো একটা জিনিস ভাইরাল হতে। সেক্ষেত্রে আমি এটাই করেছিলাম। আমার ক্ষেত্রেও আমি এবং আমার রিলেটিভরা বা আমার ফ্যামিলির যারা আছে সবাই কিন্তু সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করেছিল। অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে যে আমার যখন আমার যে ব্লাড গ্রুপ এ পজিটিভ ছিল, ওখানে মানে ফোন নাম্বার দিয়ে বলা হয়েছিল যে এ পজিটিভ কিডনির প্রয়োজন। এক্ষেত্রে কিন্তু তোমরাও এই সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করতে পারো। সেক্ষেত্রে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা সব জায়গাতেই কিন্তু তোমরা এই মানে লোককে জানাতে পারো তোমার এই ট্রান্সপ্লান্টের ব্যাপারে, কিডনির প্রয়োজন সেই ব্যাপারে। আর এক্ষেত্রে বলবো যে সবাইকে রিকোয়েস্ট করতে আর কি। যদিও এই সময় কি বলতো, এই ক্ষেত্রে অনেকেই হেল্প করে, বিশেষ করে বন্ধুরা তো অনেক যথেষ্ট হেল্প করে। সমস্ত বন্ধু বান্ধব যারা আছে, আত্মীয় স্বজন আছে, অনেকেই হেল্প করে। তো তারা নিশ্চয়ই এই তোমার পোস্টটাকে শেয়ার করবে এবং আরও লোকের মাঝে ছড়িয়ে দেবে। তো এক্ষেত্রে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে ফেসবুকে অনেক কিন্তু গ্রুপ আছে, যে এরকম আর্জেন্ট কিডনি নিড, এরকম অনেক অনেক গ্রুপ আছে। তো আমি বলবো এই গ্রুপগুলো থেকে একটু সাবধান থাকতে, কেননা ওখানে বেশিরভাগটাই ফেক। হ্যাঁ, তো চেষ্টা করবো এই গ্রুপগুলো থেকে দূরে থাকার। নিজের যে প্রোফাইল থেকে, নিজের প্রোফাইলের যে যেমন আমরা পোস্ট করি কোনো কিছু, ছবি পোস্ট করি, কোনো কিছু লেখা পোস্ট করি, এক্স্যাক্টলি সেরমভাবে কিন্তু যে আমার কিডনির প্রয়োজন, বাংলা হোক ইংরেজি হোক, অ্যাজ ইউ উইশ, সেরমভাবে তুমি তোমার গ্রুপ দিয়ে সেভাবে কিন্তু পোস্ট করতে পারো। তো এটা হলো প্রথম, নন রিলেটেড কিডনি ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে তুমি ডোনার পেতে গেলে সোশ্যাল মিডিয়াটাকে খুব ভালো করে ইউজ করতে পারো। ঠিক আছে, এক তো সোশ্যাল মিডিয়াতে নিজে পোস্ট করো, এবং তার সাথে সাথে আরও বাকি যারা আছে তোমার যারা রিলেটিভ তাদেরকেও বলো পোস্ট করতে। হুম, যদি কোনো সেরকম সহৃদয় ব্যক্তি পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু তোমার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে তিনি কিন্তু কিডনি ডোনেট করতে পারেন। এটা গেল একটা কথা। আরেকটা প্রসেস হচ্ছে যে
পেপার বা খবরের কাগজ। তো আমার ট্রান্সপ্লান্টের সময় তখন আমারও ক্ষেত্রেও আমরা বাড়িতে আলোচনা করেছিলাম এটা নিয়ে, কিন্তু কোনোদিন পোস্ট করিনি। এবং এটা যে এফেক্টিভ বা এফেক্টিভ নয় সেটা জানতে পারলাম সেটা হচ্ছে ট্রান্সপ্লান্টের পরে। মানে আমার যখন ট্রান্সপ্লান্ট হয়ে যায়, যখন আমি আরটিইউতে ছিলাম, ওখানে আমার একজনের সাথে পরিচয় হয় এবং সে জানায় যে সেও ওই ট্রান্সপ্লান্টের জন্য কিন্তু আনন্দবাজার পেপারে অ্যাড দিয়েছিল। এবং ওর তখন লেগেছিল মোটামুটি আজ থেকে 6-7 মাস আগেকার ঘটনা। তো ওর 1100 টাকা নিয়েছিল একদিনের এই অ্যাডে, শুধুমাত্র একদিনের বিজ্ঞাপনের জন্য ওর কাছ থেকে 1100 টাকা নিয়েছিল। এবং ও বলেছিল যে প্রায় 20 থেকে 22টা ফোন কল এসেছিল এই অ্যাডটা দেওয়ার পর। তো সুতরাং তোমরা অবভিয়াসলি 1100 টাকাটাও ম্যাটার করে, বাট চারিদিকে এত টাকা খরচ হচ্ছে আমাদের, আর 1100 টাকা না খরচ আর কি আছে। সেক্ষেত্রে যদি ডোনার পাওয়া যেতে পারে সেটা তো অবভিয়াসলি একটা খুব খুশির খবর হবে, তাই না? তো সুতরাং তোমরা কিন্তু চাইলে পেপারেও এইভাবে একবার অ্যাড দিয়ে দেখতে পারো। যদিও আমি কিন্তু এটা নিজের এক্সপিরিয়েন্স বলছি না, কিন্তু আমি এটা একজনকার ট্রান্সপ্লান্ট পেশেন্টদের কাছ থেকে শুনেছি। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বললাম যে চাইলে তোমরা একবার অন্তত একদিনের জন্য অন্তত পেপারে অ্যাড দিয়ে দেখতে পারো। যদি কোনো সেরকম ফোন টোন আসে ডোনারের ব্যাপারে, সেক্ষেত্রেও কিন্তু ডোনারের খোঁজ পেতে পারো। এই ক্ষেত্রেও কিন্তু এভাবেও কিন্তু ওই নন রিলেটেড কিডনি ট্রান্সপ্লান্টের জন্য ডোনার পেতে পারো। ঠিক আছে? তো আইদার সোশ্যাল মিডিয়া, আইদার পেপার, অথবা তুমি তো অলরেডি তোমার যারা চেনা পরিচিত আছে তারা তো সবাই এমনি মুখে মুখে তো জানতেই পারবে যে তোমার কিডনির প্রয়োজন। অবভিয়াসলি ওরাও সব জায়গাতে খোঁজ করতেই থাকবে। তো এইভাবে কিন্তু তোমরা একজন নন রিলেটেড কিডনি ট্রান্সপ্লান্টের জন্য ডোনার পেতে পারো। ঠিক আছে? তো এবার আছে 3 নম্বরে। 3 নম্বর হচ্ছে এবিও ইনকম্প্যাটেবল কিডনি ট্রান্সপ্লান্ট। তো এই কিডনি ট্রান্সপ্লান্টটা কি? তো এটার সাথে পরিচয় আমার প্রথমে হয়েছিল যখন আমার মায়ের আর আমার ব্লাড গ্রুপ ম্যাচ করেনি। তো আমার মায়ের বি পজিটিভ, আমার এ পজিটিভ। তো ডক্টরের কাছেই প্রথম জানতে পারি এই ট্রান্সপ্লান্টের ব্যাপারে, যে অন্য ব্লাড গ্রুপের রক্তর সাথেও কিন্তু এখন ট্রান্সপ্লান্ট সম্ভব। এবং তারপর আমি এটা নিয়ে একটু রিসার্চ করা শুরু করি এবং জানি যে প্রথম দিকে যখন এই ট্রান্সপ্লান্ট হয় তখন কিন্তু খুবই কষ্টকর ছিল। প্লাজমা থেরাপি যে বলে একটা থেরাপি হয়, সেটা খুবই তখনকার দিনে খুবই কষ্টকর ছিল প্রথম দিকে। মানে শরীর পুরো উইক করে দিত পেশেন্টকে, প্লাস কষ্টদায়কও ছিল। বাট এখন নাও এ ডেজ কিন্তু এটা অনেক বেশি মানে ইজিলি এটা পসিবল এখন ট্রান্সপ্লান্টটাও। এবং এই ট্রান্সপ্লান্টটাও আর ওই নর্মাল সেম ব্লাড গ্রুপের ট্রান্সপ্লান্টও মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স কিন্তু এখন থাকে না। তো সেক্ষেত্রে কিন্তু ধরো তোমার পরিবারেরই কেউ হয়তো তোমার মায়ের সাথে ম্যাচ করছে না বা বাবার সাথে ম্যাচ করছে না, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই এবিও ইনকম্প্যাটেবল ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে যেতে পারো। এক্ষেত্রে তোমার পরিবারের মধ্যেও কেউ হতে পারে, বা তোমার পরিবারের বাইরের রিলেটিভের মধ্যেও কেউ হতে পারে, অথবা বাইরের কোনো ব্যক্তির মধ্যেও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু তোমরা এই এবিও ইনকম্প্যাটেবল ট্রান্সপ্লান্টের জন্য কিন্তু যেতে পারো। এবং এই নিয়ে কিন্তু অনেক ভুল ধারণাও আছে, কিন্তু সেসব দিকে শোনার মানে না শোনাই ভালো। হ্যাঁ, অনেকে বলে যে নর্মাল ম্যাচিং ব্লাড গ্রুপ বেশি দিন মানে ওটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, বেশি সাকসেসফুল। এটা বেশি সাকসেসফুল না, একদমই নয়। আমি যে কদিন ওখানে ভর্তি ছিলাম অনেকজনকার, বিশ্বাস করুন অনেকজনকার দেখলাম এই এবিও ইনকম্প্যাটেবল ট্রান্সপ্লান্ট করাতে। নিজেরাই প্লাজমা থেরাপি করাচ্ছে, মানে আসছে, আমি জিজ্ঞেস করছিলাম যে কোনো প্রবলেম হচ্ছে নাকি, কোনো প্রবলেম নেই। তো সুতরাং এবং তাদের ট্রান্সপ্লান্টের পরও তারা ভালো ছিল, তাদের রেজাল্টও ভালো ছিল। তো তোমরা কিন্তু যাদের ব্লাড গ্রুপ ম্যাচ করছে না, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই এবিও ইনকম্প্যাটেবল ট্রান্সপ্লান্টের জন্য যেতে পারো। ঠিক আছে? তো এটাও কিন্তু এক ধরনের ট্রান্সপ্লান্ট। তো নেক্সট এবার কি, নেক্সট হচ্ছে 4 নম্বর। 4 নম্বর হচ্ছে কি, ক্রস কিডনি ট্রান্সপ্লান্ট। তো এই ক্রস কিডনি ট্রান্সপ্লান্টের খবর এটা আমি প্রথম জানতে পারি যখন আমি প্রথমবার এসএসকেএম এ ডাক্তার দেখাতে যাই। তো ওখানে যখন আমি ডাক্তার দেখাতে যাই, আমি তখন এর ব্যাপারে জানতাম না যে ক্রস কিডনি ট্রান্সপ্লান্টটা কি। তো এসএসকেএম এ যখন আমি যাই, তখন ওখানে যিনি ম্যাম ছিলেন একজন, আমি ডক্টরের নামটা এখন মনে নেই, ওখানে একজন ম্যাম ছিলেন। তখন উনি যখন আমাকে জিজ্ঞেস করলেন যে ডোনার কেউ আছে কি নেই, তখন আমি বললাম যে বাবার তো সুগার আছে, বাবার তো হবে না, বাট মায়ের সাথে আমার ম্যাচ করেনি, মায়ের বি পজিটিভ, আমার এ পজিটিভ। তখন উনি বললেন যে তাহলে আমরা তো ক্রস ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে যেতে পারি। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ক্রস ট্রান্সপ্লান্ট অ্যাকচুয়ালি কি। তখন উনি বললেন যে যে যদি কারোর কোনো ব্লাড গ্রুপ ম্যাচ না করে থাকে, অথবা অথবা কোনো রকম কারণে, হয়তো কোনো রকম কারণে যিনি পেশেন্ট তার সাথে যিনি ডোনার, তার কোনো একটা কারণবশত মানে তার সেই ট্রান্সপ্লান্টটা পসিবল না, অথচ ডোনারের সব কিছু ফিট আছে, ফিট অ্যান্ড ফাইন, সব এভরিথিং ইজ ওকে, বাট ফর এনি রিজন ওই ডোনারের সাথে এই রিসিপিয়েন্টের ট্রান্সপ্লান্ট পসিবল না। সেক্ষেত্রে কি হয়, তোমার কাছে কিডনি তো থাকছে বাট তুমি নিতে পারছো না। ইন দ্যাট কেস তুমি কিন্তু এই যে তোমার যে ডোনারের কিডনি, সেটা কিন্তু তুমি অন্য আরেকজনকে দিতে পারো, এবং অন্য আরেকজনের যে কিডনি সেটা কিন্তু তুমি তোমার শরীরে নিতে পারো। তো এটাকে বলা হয় ক্রস ট্রান্সপ্লান্ট, অর্থাৎ তোমার কিডনি অন্যজনের কাছে এবং অন্যজনের কিডনি তোমার কাছে। তো এই জিনিসটা কিন্তু তোমরা যে কোনো ট্রান্সপ্লান্ট হসপিটালে গিয়ে তোমরা কিন্তু ডাক্তারের সাথে, নেফ্রোলজিস্টের সাথে জিজ্ঞাসা করবে, তোমরা কিন্তু এটা করতে পারো। ঠিক আছে? মানে হতেই পারে যে তোমার ডোনার একদম হেলদি আছে, ফিট আছে, সমস্ত রেজাল্ট ওকে আছে, বাট তোমার শরীরের পক্ষে সেটা সুটেবল না, উপযোগী না। তো অবভিয়াসলি তোমার ক্ষেত্রে তো সেই ট্রান্সপ্লান্টটা পসিবল না, কিন্তু তোমার কাছে কিডনি তো আছে।
ইন দ্যাট কেস তখন কিন্তু ডক্টররা ওই বলেন ক্রস ট্রান্সপ্লান্ট করাতে, অর্থাৎ তোমার কাছে যে কিডনি আছে সেটা অন্যজনকে দেবে এবং অন্যজনের তার যে কিডনি সেটা তোমার কাছে দেবে। এইভাবে কিন্তু অনেকজনে ক্রস ট্রান্সপ্লান্টের জন্য কিন্তু হসপিটালে গিয়ে নাম রেজিস্টার করে আসে বা লিখে আসে, যেটা এটার জন্য আলাদা কিছু প্রসেস না, যে কোনো ডক্টরের সাথে কথা বললে উনি তোমাকে বলে দেবে কীভাবে কী করতে হবে। তো তোমরা যাদের কাছে কিডনি আছে, অ্যাভেলেবেল আছে, বাট কোনো কারণে ট্রান্সপ্লান্ট হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ক্রস ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে যেতে পারো। সো এবার আসি লাস্ট, ক্যাডাভার কিডনি ট্রান্সপ্লান্ট। সো এতক্ষণ তোমাদের সাথে আমি যে ট্রান্সপ্লান্টগুলোর কথা বলছিলাম, এই প্রত্যেকটা রিলেটেড ট্রান্সপ্লান্ট, নন রিলেটেড, এবিও বা ক্রস, এগুলো সবকটাই আমি বলছিলাম লিভিং ডোনার, অর্থাৎ জীবিত মানুষের থেকে কিডনি ট্রান্সপ্লান্টের কথা বলছিলাম। এবার যেটা কথা বলবো ক্যাডাভার, সেটা হচ্ছে ডিসিজ ডোনার, অর্থাৎ মৃত ব্যক্তি বা মৃতপ্রায় ব্যক্তির থেকে কিডনি ট্রান্সপ্লান্ট করানো। অর্থাৎ যখন কোনো ব্যক্তির ব্রেন ডেথ হয়ে যায়, তখন তার পরিবার যখন ডিসিশন নেয় যে কিডনি বা অন্য কোনো অর্গ্যান সব ডোনেট করে দেবে, সেক্ষেত্রে তখন কি এই যে ট্রান্সপ্লান্টটাকে বলা হয়, এটা কি বলা হয়, ক্যাডাভার কিডনি ট্রান্সপ্লান্ট। তো এই ট্রান্সপ্লান্টের ব্যাপারে আমার বিশাল কিছু নলেজ তো নেই, তবে যেটুকু নলেজ আমার আছে আমি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো এক্ষেত্রে সেটা হচ্ছে যে অল ইন্ডিয়া যে কোনো হসপিটাল, মানে যেখানে এই ক্যাডাভার ট্রান্সপ্লান্ট হয়ে থাকে সেখানে কিন্তু তুমি রেজিস্টার করতে পারো। বাট এক্ষেত্রে কিন্তু যেটা মনে রাখা দরকার সেটা হচ্ছে যে যেখানেই রেজিস্টার করবে অন্তত একবারই রেজিস্টার করা যায়, তার বেশি রেজিস্টার করা যায় না। অর্থাৎ তুমি যে কোনো হসপিটালে একটা হসপিটালেই তুমি রেজিস্টার করতে পারবে, তার বেশি কিন্তু কোনো হসপিটালে করতে পারবে না। আরেকটা জিনিস হচ্ছে যে স্টেটের হসপিটালে ক্যাডাভার ট্রান্সপ্লান্ট হয় সেই স্টেটের যারা পেশেন্ট তাদেরকে প্রাধান্য দেওয়া হয় বা ইম্পর্টেন্স দেওয়া হয়। তো এক্ষেত্রে আমি বলবো ওয়েস্ট বেঙ্গলে যারা আছো তারা কিন্তু বাইরে স্টেটে না গিয়ে এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের হসপিটালেই এই ক্যাডাভার লিস্টের জন্য নিজের নাম রেজিস্টার করা দরকার। সো ক্যাডাভার কিডনি ট্রান্সপ্লান্ট নিয়ে আরেকটা ইনফরমেশন হচ্ছে যে এর যে কখন তোমার নাম্বার আসবে সেটা কিন্তু কোনো নির্দিষ্ট নয়, যেহেতু ক্যাডাভার কিডনি ট্রান্সপ্লান্টের লিস্ট অনেক অনেক লম্বা থাকে, অনেক বেশি থাকে, অনেক মানুষ রেজিস্টার করা থাকে অলরেডি। সেক্ষেত্রে কিন্তু তোমার নাম মানে 2 বছর পরেও আসতে পারে, 4 বছর পরেও আসতে পারে, 5 বছর পরেও আসতে পারে। এভাবে কিন্তু কোনো নির্দিষ্ট সময় কিন্তু তোমাকে দেওয়া যাবে, মানে দেওয়া হবে না আর কি এই ট্রান্সপ্লান্টের জন্য। আর একটা জিনিস হচ্ছে যে তোমাকে কিন্তু যখন কল করবে তখনই তোমাকে যেতে হবে, মানে তোমাকে কিন্তু এই ট্রান্সপ্লান্টের জন্য অল টাইম প্রস্তুত থাকতে হবে, ঠিক আছে। তো আরেকটা জিনিস হচ্ছে যে এই যে ট্রান্সপ্লান্ট হবে, এই ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র কিডনিটাই কিন্তু তোমাকে ডিসিজ ডোনারের কাছ থেকে দেওয়া হবে, বাকি কিন্তু অপারেশন বলো, মেডিসিন বলো, এই খরচাগুলো কিন্তু তোমাকেই পে করতে হবে। অপারেশনের খরচা বা মেডিসিনের খরচা কিন্তু তোমাকে হসপিটাল দেবে না, হসপিটাল থেকে শুধু তোমাকে ওই কিডনিটাই দেওয়া হবে, ঠিক আছে। আর বাকি আমি বলবো সব থেকে বেস্ট হবে যে তুমি তোমার যে নেফ্রোলজিস্ট তাকেই জিজ্ঞেস করবে এর ব্যাপারে, যে ক্যাডাভার লিস্টের জন্য আমি নাম লেখাতে চাই, কোথায় নাম লেখাবো। সেক্ষেত্রে আমার মনে হয় যে তোমার নেফ্রোলজিস্টই সব থেকে ভালো গাইড করতে পারে। তোমার যে ডাক্তার, তুমি যাকে দেখাও তাকে তুমি বলতে পারো। কেননা সত্যি কথা বলতে আমিও জানি না যে অ্যাকচুয়ালি কলকাতার বা কোন কোন হসপিটালে অ্যাকচুয়ালি এই ক্যাডাভার ট্রান্সপ্লান্টের জন্য নাম লেখানো হয় বা কীভাবে নাম লেখানো হয়, ঠিক আছে। আর এগুলোর কোনো কিন্তু অনলাইন নাম লেখানো হয় না, এটা কিন্তু হসপিটালে গিয়ে নাম লেখাতে হয়, অনলাইন কোনো রেজিস্টার হয় না। আর অবভিয়াসলি আগে ডক্টর দেখাতে হয়, নেফ্রোলজিস্টকে দেখাতে হয়, সেই মানে যে হসপিটালে তুমি ক্যাডাভার লিস্টে নাম লেখাবে সেই হসপিটালের ডক্টর আগে দেখবেন তোমাকে, তারপর উনি অ্যাপ্রুভ করলে তবেই কিন্তু তুমি রেজিস্টার করতে পারবে, ঠিক আছে। এটা একটা গেল। আর একটা পয়েন্ট হচ্ছে কি, যে একমাত্র ডায়ালিসিস যাদের শুরু হয়েছে, ডায়ালিসিস পেশেন্ট, তারাই কিন্তু এইটা নামটা লেখাতে পারবে। ডায়ালিসিস পেশেন্টদেরই একমাত্র ইম্পর্টেন্স দেওয়া হয়, বাকি যাদের ডায়ালিসিস এখনো শুরু হয়নি তাদের কিন্তু এই ক্যাডাভার লিস্টে নাম দেয়া মানে নেয় না আর কি, রেজিস্টার হয় না। কারণ ওরা আগে দেখে ইম্পর্টেন্সটা কাদের বেশি, মানে যাদের বেশি জরুরি তাদেরকে আগে দেওয়া হয়, ঠিক আছে। তো আমি তো ওটাই বলবো যে নিজে ডক্টরকে জিজ্ঞেস করো যে ক্যাডাভার লিস্টের নাম লেখানোর জন্য, এটা সব থেকে শেষ অপশনেই রাখো। আমি তো সেটাই বলবো, যদি আগের কোনো ট্রান্সপ্লান্টে একটাতেও যদি কোনো পসিবিলিটি না থাকে, দেন তুমি কিন্তু এই ট্রান্সপ্লান্টের জন্য রেজিস্টার, তোমার যদি কোনো অপশন না থাকে শেষকালে কিন্তু এটা তুমি রেজিস্টার করে রাখতে পারো। আর এক্ষেত্রে আমি দুটো ইউটিউব চ্যানেলের নাম বলবো, এক্ষেত্রে এই দুজনকারই এই ক্যাডাভার ট্রান্সপ্লান্ট হয়েছে এবং আমি দুজনকেই ফলো করি। আর এরা দুজনাই কিন্তু মানে অন্য স্টেটের, ঠিক আছে। সুতরাং তুমি ওদের থেকে আইডিয়া তো নিতে পারো, হয়তো ওখানকার রুলস এখানকার রুলস হয়তো একটু হলেও আলাদা হতে পারে, বাট তুমি চাইলে তোমার কোনো প্রশ্ন থাকলে তাদেরকে করতে পারো। অ্যাকচুয়ালি যাদের কিডনি ট্রান্সপ্লান্ট ক্যাডাভার হচ্ছে তারাই তো সব থেকে এই ব্যাপারে বেশি জানতে পারবে। তো প্রথম যে চ্যানেলটার কথা বলছে সেটার নাম হচ্ছে যে সার্ভাইভার সাবনিত কর নামে, তারও প্রায় 4-5 বছর হয়ে গেছে এই ক্যাডাভার ট্রান্সপ্লান্ট হয়ে যাওয়ার পর। অনেকে বলে ক্যাডাভার ট্রান্সপ্লান্ট নিয়েও অনেক ভুল ধারণা আছে, ঠিক আছে। তো সেসব দিকেও একদম কান দেবে না, ঠিক আছে। তো প্রথম যেটা বললাম সেটা হচ্ছে এনার এই 5 বছর প্রায় কমপ্লিট হয়ে গেছে, 5-6 বছর। সাবনিত কর, সার্ভাইভার সাবনিত কর, এই চ্যানেলটা গিয়ে তোমরা সার্চ করে দেখতে পারো। আমি চেষ্টা করবো স্ক্রিনে ওটার নাম দিয়ে দেওয়ার। আরেকটা চ্যানেল হচ্ছে উনি রিসেন্টলি ট্রান্সফার হয়েছে ওনার, উনি চ্যানেলটাও নতুন খুলেছেন, সেটা হচ্ছে হেলথ অ্যান্ড ফুড বলে।
দুজনাই মহিলা, ঠিক আছে। তো ওনার দুজনকারই ক্যাডাভার ট্রান্সপ্লান্ট হয়েছে, অর্থাৎ ডিসিজ ডোনার থেকে ওনাদের ট্রান্সপ্লান্ট করানো হয়েছে। তো তোমরা চাইলে গিয়ে চেক আউট করতে পারো। আর বাকি আমি তো বলবো, তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যদি ক্যাডাভার ট্রান্সপ্লান্টের নাম লেখাতে চাও সেক্ষেত্রে তোমার যে ডক্টর আছে সেই ডক্টরকে জিজ্ঞেস করো, উনি সব থেকে ভালো গাইড করতে পারবেন যে কোন হসপিটালে গিয়ে নাম লেখালে বেটার হবে, ঠিক আছে। ভিডিওটা শেষ করার আগে তোমাদের একটা কথাই বলতে চাই যে এখন তোমরা প্রায় প্রত্যেকেই জানো যে সিকেডি রোগটা এখন প্রচুর পরিমাণে বেড়ে গেছে, চারিদিকে যেদিকেই দেখবে এখন প্রচুর প্রচুর সিকেডি পেশেন্ট। তো এই সিকেডি পেশেন্ট বাড়ার সাথে সাথে না এই কিডনি প্রতারণার সংখ্যাটাও কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। তো সুতরাং আমি এটাই বলবো যে অন্যের উপর নির্ভর না করে যা করবেন, যেটুকু করবেন নিজে থেকে করবেন, সেটাই সব থেকে বেশি ভালো হবে। কেননা আমি আরএনটে করে যতদিন ছিলাম ওখানে প্রচুর খবর পেলাম এরকম যে অপারেশনের দিন বা অপারেশনের আগের দিন ডোনার চলে গেছে বা ডোনার খোঁজ করছে না, ডোনার ফোন তুলছে না। তো এই জিনিসগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঘটেছে, যেগুলো আমি এগুলো কিন্তু মানে যাদের সাথে ঘটেছে আমি তাদের সাথে কথা বলে এই কথাগুলো বলছি। সুতরাং চেষ্টা করবেন সবকিছু নিজে থেকে করার এবং চোখ কান খোলা রেখে সবকিছু করার, যাই করবেন। আর মানে জেনুইন ডোনার ছাড়া আমার তো মনে হয় অন্যান্য ডোনারের সাথে কোনো রকম ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে না যাওয়াটাই বেটার। আপনি নিজে ডোনারের সাথে কথা বলুন, আপনি নিজে আমি এগুলো আনরিলেটেড ডোনারের ক্ষেত্রে বলছি, নন রিলেটেড ডোনারের ক্ষেত্রে, যে আপনি নিজে কথা বলুন, আপনি নিজে সবকিছু যাচাই করুন, তারপরে কিন্তু ট্রান্সপ্লান্টের জন্য এগিয়ে যাবেন। সো আজকের ভিডিওটা এইটুকুই। আই হোপ ভিডিওটার ইনফরমেশনগুলো তোমাদের একটু হলেও কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার। আর আমার আড্ডায় নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টিল দেন, টেক কেয়ার অফ ইয়ার হেলথ। কারণ শরীর ভালো থাকলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে সব ভালো থাকে। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি।